আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা তো খুব সুন্দর স্টার্ট হয়ে গেল। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসবেন, কারণ আজকের টপিকটা অনেক স্পেশাল। ভাগ্য কি আপনার পাশে ছিল? সো এই টপিক নিয়ে আমি শিওর আপনাদের অনেক কিছু বলার আছে। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের সাথে কথা হবে। আমরা মূল টপিকে যাব, কিন্তু তার আগে একটা গান হয়ে যাক, কি বলেন? জি জি অবশ্যই। আচ্ছা, কোন গানটা আপনি শোনাবেন? আচ্ছা, আমি খুব ছোটবেলা থেকেই গান শিখেছি। আমার নিজের খুব ভাগ্য হয়েছে, সৌভাগ্য হয়েছে, আমি শ্রদ্ধেয় কিছু গুণী শিল্পীর কাছে গান শেখার সৌভাগ্য হয়েছে আমার। আমি আজকে মূলত গান যেটি করতে চাই সেটি হচ্ছে একটি লালন সঙ্গীত পরিবেশন করতে চাই, এবং গানটি আমি আমার শ্রদ্ধেয় গুরু ফরিদা পারভিন ম্যাডামের উদ্দেশ্যে গানটি করতে চাই, কারণ তিনি ভীষণ অসুস্থ। হ্যাঁ, এবং আমরা সবাই ওনার সুস্থতা কামনা করি। আমরা চাই যে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, ওনার সুস্থতা কামনা করছি। ম্যাডামকে স্মরণ করে আমি গানটি শুরু করতে যাচ্ছি। তারে ধরতে পারলে দিতা পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে ধরতে পারলে মনোবেরে দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, হাটে কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, হাটে কুঠুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহলটা কেমনে আসে যায়, খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। বাহ বাহ, চমৎকার, খুবই সুন্দর গিয়েছেন এবং আমার প্রিয় একটি গান। ধন্যবাদ। আমরা এখন মূল টপিকে চলে যাই। আপু, আপনার কাছে যাই আগে। ওই যে বললাম শুরুতে, ভাগ্য মাঝে মধ্যে দেখা যায় আমাদের পাশে থাকে, মাঝে মধ্যে দেখা যায় ওই ঠিক সময়ে ভাগ্যটা আসে না। আমার সাথে এটা ভীষণ হয়। একটু শুনি। মানে যেই জিনিসটা আমি একদম ফোকাস হয়ে চাই যে এটা আমি করবই ছোট থেকেই, কেন যেন সেটা আমার হয় না। একদমই যেটা অপছন্দের কাজ কিংবা কখনো ভাবিই নাই সেই কাজটা। আমি যেমন বাচ্চাদের, আমি ছোট থেকে খুব একটা বাচ্চা পছন্দ করতাম না, আমার ভালো লাগতো। হ্যাঁ, মনে হতো এত দুষ্ট, এত জ্বালা, হ্যাঁ মানে ইয়াং যখন ছিলাম তো ভালোই লাগে না। আমি গিয়ে আমার মতো এক জায়গায় থাকতাম বা বড়দের মাঝখানে গিয়ে হয়তো বসে থাকতাম এরকম। তো পরে দেখা গেল যে আমার 3টা বাচ্চা, আর আমার ছেলে যখন হলো, ও তো স্পেশাল নিড, এক সেকেন্ড কোথাও দাঁড়াতো না। ও ADHD ছিল, ASDর সাথে। তো ওটা তো বুঝতাম না, তখন তো আমরা ডায়াগনোসিস করিনি। আমি তো পাগল হয়ে যাচ্ছি, মানে ওকে। তারপর আমি টিভি ছেড়ে এরকম করতাম যে ও ওয়াকার নিয়ে চলে যাচ্ছে, ওয়াল ভেঙে, এই ভেঙে, ওই ভেঙে, এরকম দুষ্ট ছিল আর কি। আচ্ছা, তখন দুষ্টই ভাবতাম, আসলে তো আসলে চঞ্চল, ওই ইয়েটা ওরকমই ওদের একটা ব্যাপার থাকে। তো এরকম ব্যাপার আমার অনেক হয়েছে। আমি অ্যাক্ট্রেস হতে চেয়েছিলাম,
তো সুবর্ণা মুস্তাফা আমার সবচেয়ে, মানে কাউকে কখনো বলি নাই বাসায়, কখনোই না। আমরাই শুনলাম আজকে। আমি কিন্তু একটা নাটক তাও করেছি, মানে আমার ফ্রেন্ডের সাথে আমি গিয়েছিলাম, ও ছবি দিতে গেছে, তো আমি খুব সিম্পল ভাবে গেছে, এরকম একটা মেয়ে আমাদের লাগবে, গায়ের রং কালো, এসেই আমি তো দুঃখে টুক্ষে শেষ। কি হলো এটা? পরে ওকে, মানে ও খুব সুন্দর, আর আমি খুব সিম্পল গেছি, তখন আমাকে ওভাবেই নিল। আমি তো এক্সাইটেড, আম্মুকে ফোন টোন করে নিয়ে আসছি, খুব এক্সাইটেড। তো মানে কালি টালি মেখে আমাকে আরো কালো করে, হ্যাঁ, আমি গিয়ে বাথরুম থেকে ধুয়ে আসছি, সেরকম অবস্থা। সাইদুল আলম টুটুলের একটা কাজ। তো ওই একটাই কাজ করেছি, কারণ আমার বাবা একদমই পছন্দ করতেন না, যার জন্য আর হয় নাই। কিন্তু এরকম অনেক হয়েছে। ডক্টর হতে চেয়েছিলাম তার আগে, তো পড়াশোনা একদম ভালো লাগতো না, তো ডক্টর হওয়ার তো আর কোনো চান্স নেই, পড়াশোনা তো ভালো লাগতে হবে। তো ভাগ্য আসলে খুব যে বেশি সুপ্রসন্ন ছিল আমার প্রতি তা না, তবে আমি খুব সেলফ মেড মানুষ, মানে আমি না জিনিসটা গড়ে নিতে পারি। আমার খুব এরকম একটা ব্যাপার থাকে যে কেন হবে না, কেন না। আর আপনি যে ভাগ্যটার কথা বলছেন, লাস্ট মঙ্গলবার আমার ছেলেটা ও ঘুমের ঘোরে বাথরুমে পড়ে মাথা ফেটে, নাক ফেটে একদম বাথরুম ভেসে যাচ্ছিল। আমার হাজবেন্ড ওকে কোলে নিয়ে 2 ঘন্টা বাথরুমে বসা ছিল। আমরা 999-এ কল করেছি, ওরা মানে ঠিকানা বুঝতে পারছে না। আমার বাসায় আরো 2টা বাচ্চা, মানে কেউ যে আমরা কোথাও যাবো ওরকম অবস্থা নাই। যখন অ্যাম্বুলেন্স আসলো তখন দেখা গেল ওদের স্ট্রেচারে বেল্ট নাই, মানে ওকে নিয়ে 5 তলা থেকে নামা যাচ্ছে না। তো আল্লাহ, ওই যে ভাগ্যের কথাটাই বলছি, কেমন করে যেন নিজে নিজে ব্লাড বন্ধ হয়ে গেল, ওর সেন্স চলে আসলো, ও গিয়ে ঘুমালো বেডে। আমি আমার মামা ডক্টর, তাকে ছবি তুলে যখন দিলাম, বললো যে ওর ঘুমের দেখে মনে হচ্ছে ও ঠিক আছে, তুমি খালি দেখো ব্রিদিংটা ঠিক আছে কিনা। এবং এইখানে যে কেটেছে, ওর কিন্তু স্টিচ লাগার কথা, নর্মালি স্টিচ দেওয়ার কথা, ওর কিন্তু স্টিচও লাগে নাই, ওকে অয়েন্টমেন্ট দিয়েছে এবং সেটাতেই আছে। সিরিয়াস এই ধরনের, হ্যাঁ, এটাই বললাম যে এটা একদম রিসেন্ট। তো ভাগ্য নাই এটাও বলতে পারছি না আবার, কারণ ওটা ভাগ্যের উপরেই আসলে। কোনোভাবেই বাচ্চা, আমরা ভাবছি মারা যাচ্ছে, ও যেভাবে খিচুড়ি টাইপের হয়ে গেছিল পড়ার পরে। নাক থেকে যে রক্ত বের হয়েছে, নাক থেকে, আবার মাথা থেকে। নাক থেকে যেটা হয়েছে আমার মনে হয় যে ও তো বাথরুমের, মানে ঘুমের ঘরে বাথরুমে, হ্যাঁ, মনে হয় নাকটা ব্যথা পেয়েছিল। আচ্ছা, ওই রক্তটা কেমন করে যেন নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তো এরকম আবার কিছু ব্যাপার আছে সবসময়, যার জন্য বলতে পারি না যে ভাগ্য বিশ্বাস করি না। একদম একদম। আপুর কাছে আসি। আপু, আপনার কাছ থেকে শুনতে চাই প্রথমে আপনার বিজনেসটা নিয়ে। হ্যাঁ, আমরা যখন আসলে কোনো কিছু শুরু করি, যেমন কোনো এই যে বিজনেসের ব্যাপারটাই বলি, শুরু করি, তখন বেশিরভাগই তো শুরুতেই কিন্তু এত সাড়া ফেলে না, তাই না? সো দেখা যায় মনটা খারাপ হয়ে যায় এরকম। আবার অনেকের আছে মানে কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যেই ভাগ্য খুব ফেভার করে এবং খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার কোনটা হয়েছে? হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি পেজ খুলেছি, হয়তো 1 বছর আগে আমি ওটা খুলে রেখেছি, যে আমি প্ল্যানিং করছি যে কি করব, কোন টাইপের, মানে আমার মেইনলি ক্লদিং নিয়ে কাজ করার ইচ্ছা, কোন টাইপের ক্লদিং নিব, এরকম করতে করতে হঠাৎ মানে ঈদের সামনে ছিল এটা। তো ঈদের সামনে আমি ডিসাইড করলাম বাইরে থেকে কিছু প্রোডাক্ট আমি কালেক্ট করলাম। আমি নিজে নিয়ে আসি নাই, মানে মানে আপনি বেসিক্যালি শাড়ি, সালোয়ার কামিজ, সালোয়ার কামিজ এই টাইপের আর কি। আচ্ছা। তো আমি শুরু মানে দেখা যাচ্ছে যে অনলাইনে আমি পেজ ড্রেসগুলো ছেড়ে দিয়ে বুস্টিং করেছি ঈদের সামনে। দেখা গেছে যে সুন্দরভাবে আমার মানে নক আসতেছে এবং আমি দামি দামি ড্রেস, মানে আপ টু 10,000 12,000, শুরু যেমন 2,000 থেকে শুরু। আচ্ছা, মানে সুন্দরভাবে বিক্রি হচ্ছে, মানে চোখ বন্ধ করে। মানে আমার শুরুটা এত ভালো, মানে খুব স্মুথ হয়েছে। হ্যাঁ, মানে আমি ভেবেছি যে আসলে বিজনেস এরকমই, মানে আমি শুরু করেছি সুন্দরভাবে, মানুষ কিনছে, কিভাবে মানে বিশ্বাস করতেছে। আমার পেজের এত লাইকও নাই, মানে ফলোয়ারও কম, তারপরেও তো ওইভাবে ধারাবাহিকভাবে চলছে। রিসেন্টলি একটু স্লো, মানে সম্ভবত দেশের অর্থনীতির কারণে, তাছাড়া ঠিক আছে। বাহ বাহ, চমৎকার। কয় বছর হলো আপনার? আমি এটা 23 সাল থেকে করেছি। 23 থেকে, মানে 2 বছর, 2-3 বছরের মতো। হ্যাঁ, 2-3 বছর। এখন ধরেন আপনি যেটা বললেন, দেশের অবস্থা হয়তো খারাপ, এই জন্য একটু স্লো হয়ে আছে। এটা তো আমরা সবাই জানি, সবকিছুই একটু স্লো হয়ে আছে, আমরা একটা মাঝখানে আছি আর কি। তো যাই হোক, তারপরে তো মাঝে মধ্যে কিছু না কিছু অর্ডার আসছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে অর্ডার আসছে, মানে এটা নিয়ে মন খারাপ করি না, কারণ আমি যখন নিজের কথা ভাবি, আমি যখন মাসে মাসে শপিংয়ে যেতাম, এখন আমার নিজেরটাই কমে গেছে। এটা সত্যি কথা, আমাদের সবারই কমে গেছে। হ্যাঁ, মানে আমি নিজে অনেক শপিং করতাম, আমার নিজেরই কমে গেছে। হ্যাঁ, আমি অপেক্ষায় আছি, নিশ্চয়ই দিন ফিরবে বা সামনে ঈদ আছে, ঈদকে ফোকাস করব,
এই কারণে আমি এত মানে পেইন নিচ্ছি না। আচ্ছা, বাহ বাহ, চমৎকার। আপনি যখন কাজ শুরু করেছিলেন ফ্যামিলি থেকে মোটামুটি কি সাপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড সবসময় সাপোর্ট করেছে আমার। ইভেন আমার বড় ভাই আমাকে মানে ক্যাপিটাল মানে ব্যাপারে দুইজন মিলে আমাকে বাহ, তাহলে ওখানেও তো আপনার ভাগ্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার চমৎকার। আপু, আপনার কাছে চলে যায়, আপনি ছোটবেলা থেকে গান শিখেছেন, তারপরে আস্তে আস্তে বড় হতে হতে মাথায় ঢুকলো যে ডক্টর হতে হবে, রাইট? জি জি, নাকি এটা মানে আপনার বাবা মার ইচ্ছেই? আচ্ছা, আমি আমার স্কুল এবং কলেজ লাইফ ছিল, আমি ভিকর্নেসন স্কুলে পড়েছি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল কি আমি দুটোই হব, আমি শিল্পীও হব, আমি ডাক্তারও হব। কিন্তু সত্যি বলতে দুই নৌকায় তো আসলে পা দিয়ে জীবন চলে না, একটা একটু কম ফোকাস করতে হয়, একটাকে কম ফোকাস করে একটাকে প্রাধান্য দিতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে বাসারও আসলে একটা প্রেশার ছিল যে তুমি যেহেতু ভালো স্কুল কলেজে পড়াশোনা করেছো, অবশ্যই তোমার এমন একটা পেশাকে চুজ করা উচিত যেন তুমি মানুষ সেবাতেও নিজেকে নিযুক্ত করতে পারো বা নিজেও যেন সৎ হালালভাবে ইনকাম করতে পারো। তোমাকে সবকিছু কিন্তু বিবেচনা করেই চুজ করতে হবে এবং সেই নিজের টান থেকেও কিছুটা আমি সিদ্ধান্ত নিলাম। আমি 2017 সালে, আমার জার্নিটা ইজি ছিল না, আমি দেশের বাইরে পড়াশোনা করতে গিয়েছিলাম মেডিকেলে। আমি রাশিয়াতে যাই, মূলত সেখানে যাওয়ার পরে কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল, পরিবার ছেড়ে একদম বিদেশে একটা নতুন জীবন, একেবারে অপরিচিত কিছু মানুষের সাথে আমার মেডিকেল লাইফটা শুরু হলো। অনেক সময় মন খারাপ হতো, বাসায় কান্নাকাটি করতাম ফোন দিয়ে। ঈদ বলেন বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো, আমি তো আমার পরিবারকে কাছে পেতাম না। সেখানে আমরা হয়তো কিছু সীমিত সংখ্যক বাংলাদেশি ছিলাম, আমরা মিলেই যা করেছি, যে কোনো ধরনের অনুষ্ঠান করেছি। তো ওই সময়গুলোতে আমি বাসায় মানে ফোন দিলে অনেক আবেগ আপ্লুত হয়ে যেতাম। আমার বাবা মা কান্না করতো যে তুমি কাছে নেই, ভীষণ মন খারাপ করতো। তো ওই যে জার্নিটা, ওটা চলতে চলতে 2020 সালে যখন করোনা শুরু হলো তখন দেশে আসলাম। দেশে আসার পরে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম, যেহেতু পুরো বিশ্বই একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু একেবারে কেউ ঘর থেকে বের হতে পারছিল না এবং ওই সময় চিকিৎসকদের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা মোমেন্ট ছিল, অনেক চ্যালেঞ্জিং। আর আমি তো তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আমার জন্য টেনশন ছিল যে আমি কি সঠিক সময়ে আমার জার্নিটা কমপ্লিট করতে পারবো কিনা। আমাদেরকে শর্ত দেয়া হলো তোমরা ফিরতে পারবে, কিন্তু তোমাদেরকে অনেক রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হবে। তো আমরা সেই রেস্ট্রিকশন মেনটেন করে মোটামুটি জার্নিটা শেষ করলাম। তার মধ্যে আবার ইউক্রেন রাশিয়ারও যুদ্ধ শুরু হলো, মানে নানান প্রতিকূলতা কিন্তু আমাদেরকে ফেস করতে হয়েছে। তো আমি এটা অবশ্যই বিশ্বাস করি ভাগ্য সহায় ছিল বলেই আমরা সেই প্রতিকূলতা মানে আমরা কিন্তু ফেস করতে পেরেছি। আর একটি বিষয় তো মেয়ে হিসেবে ফেস করতেই হয় যে মেয়ে মানুষ কেন তুমি অত দূরে যাবে পরিবার ছেড়ে, বা কি দরকার এত কিছু করা, আশেপাশের মানুষ এক্স্যাক্টলি ফ্যামিলির দেখা যাচ্ছে প্রতিবেশী হোক বা আত্মীয় স্বজন রিলেটিভসরা তো অনেকেই বলেছে যে বিয়ে শাদী করে ফেলো, কি দরকার এত বড় ডাক্তার হওয়া লাগবে না, কোনো রকম তুমি তো পড়াশোনা করতে পারবা, সংসারও করতে পারবে, সবই করতে পারবে। কিন্তু আমি যদি নিজের জীবনের সাথে আরো 10টা মেয়ের তুলনা করি, অবশ্যই আমার লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। আমি তো অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আমি হয়তো বা যে মানুষটা ঈদে আনন্দে মেতেছিল, আমি কিন্তু সেই ঈদে আনন্দ করিনি, আমি রাত জেগে পড়াশোনা করেছি। তো আমার লাইফ আর 8-10টা মেয়ের লাইফ তো অবশ্যই সেম হবে না। এই লাইফটা অনেক বেশি মানে স্ট্রাগল এবং ক্যারি, মানে অনেক বেশি মানে অবশ্যই ভাগ্য সহায় হতে হবে। এটাই আমি বলতে চাই যে আসলে মেডিকেল ক্যারিয়ারটা আসলে বাবা মার ভীষণ সাপোর্ট প্রয়োজন এবং আমি খুবই লাকি। আমার আব্বু আম্মু আমাকে মানে স্টিল নাও তারা আমাকে বলে যে বাবা তোমার লাইফে যত দূর যাওয়ার দরকার, তুমি নিজেকে একজন বড় চিকিৎসক হিসেবে পরিণত করার জন্য যত উচ্চ শিক্ষা প্রয়োজন আমরা তোমার সাথে আছি, পাশে আছি। এটা আমি অনেক মানে লাকি ফিল করি। আমরা আরো আড্ডা দিব, আরেকটা বিরতি নিয়ে নিয়ে নিচ্ছি, আরেকটি বিরতি। কোথাও যাবেন না, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক বেশি জমে গেছে, কারণ হচ্ছে আজকের টপিকটা
এই টপিক নিয়ে আড্ডা দেওয়ার মতো অনেক কিছুই আছে। সো আপনারা তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। সো আপু, আপনার কাছে আবার চলে যাই। এরকম অনেক সময় হয় না, আমরা কোথাও যাচ্ছি, স্লিপারি কোনো জায়গা, স্লিপ খেয়ে যাচ্ছি কিন্তু পড়ি না। হ্যাঁ, এরকম তো প্রত্যেক মানুষের লাইফে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এখন অসংখ্য বার হয়েছে। সো আমরা তো সিরিয়াস কথাই বলছিলাম একটু আগে, এখন একটু লাইট কথার মধ্যে চলে যাই। সো এরকম আমি আমারটা দিয়ে শুরু করি। আমার একবার না, আমার অসংখ্য বার হয়েছে। সো গ্রামে, মানে গ্রামে বলতে কার যেন বিয়ে খেতে গিয়েছিলাম, হ্যাঁ ছোটবেলায়। এরকম অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কাদা, এই সেই অনেক কিছু। সো একটা জায়গা আছে, থাকে না, যে ওই জায়গা ক্রস করছে পড়ে যাচ্ছে কিন্তু ওটা ক্রস করতেই হবে, সাবধানে করতে হবে। হ্যাঁ, আমি ছিলাম এতটুকু ছোট্ট। তো আমি যখন যাচ্ছি, আমার মাথার মধ্যে আছে আমি পড়তেই দিব না নিজেকে, এটা আমি বিশ্বাস করে যাচ্ছিলাম। হ্যাঁ, ঠিকই দেখা গেছে আমি স্লিপ খেয়েছি, এরকম হয়ে কিন্তু আমি পড়ি নাই। তো একজন ধরে আমাকে উঠিয়ে ফেলতে পেরেছে আর কি। সো এরকম ভাগ্য অনেক সময় দেখা যায় সাপোর্ট করে। তো আপনার কাছ থেকে একটু শুনি এরকম মানে সিলি ঘটনাগুলো। হ্যাঁ, এরকম তো মানে এই যে আপনার মতো অসংখ্য স্মৃতি তো ছোটবেলায় আছে। বড় হবার পর যারা দুষ্ট থাকে ছোটবেলায়, আমি দুষ্ট ছিলাম না, কিন্তু আমি ভীষণ মানে বলে না যে মনে মনে অনেক কিছু করছি। মানে কেউ মারলো বা মা একটা দিল, আচ্ছা ঠিক আছে পরে দেখবো, বড় হয়ে নেই, এরকম একটা ব্যাপার ছিল আমার। তো এরকম সিচুয়েশন ছিল। তো ভাগ্য যেটা বললেন যে স্লিপি হয়ে চলে গেছে, এরকমও হয়েছে অনেক। কিন্তু বড় হবার পরে এগুলো অনেক বেশি হয়েছে, কারণ বাচ্চা একটা স্পেশাল নিয়ে তো অনেক স্ট্রাগল করতে হয়। তো যেটা বললেন যে একদম ওই স্লিপারি ব্যাপারটা তো আপনি একটা রূপক ব্যাপার, যে এরকম আমরা একটা বিপদে পড়তে পড়ি নাই, এরকম অসংখ্য বিপদ হয়েছে, ঠিক হয়ে গেছে। এমনকি রাস্তাঘাটে তো হতেই থাকে। আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি একটু এরকম পড়ার অভ্যাস আছে, মানে কোথাও যেতে গেলে আমাকে ছোটবেলায় সবাই বলতো, আমার ফুপি চাচা, একটা খেয়াল করে না কোনো কিছু, আমি নিচে তাকাই এরকম একটা ব্যাপার। এখনো বড় হয়েও কিন্তু এটা আছে, হাঁটছি তো এদিক ওদিকে তাকাচ্ছি, নিচে যে কোন দিকে পা দিচ্ছি, কোদিকে যাচ্ছি, এরকম হয়। আমার হাজবেন্ডের হয় প্রায় সময়, এরকম কিছু থাকে, কিন্তু যে খেয়াল করতে পারছি না যে আমার তো নিচের দিকে, মানে ওটা লম্বা মানুষ, হ্যাঁ এই যে আমারও তো একই, বা সেজে গুজে যাচ্ছি খুব ফিটফাট হয়ে, মানে উপরেই তাকিয়ে আছি, রাস্তা দেখছি না, এরকম বহুত, যেটা স্লিপ করলাম পা একটু বাঁকা হয়ে গেল, তখন বসে আসলাম, এই কি করব, কি হলো। আমার হাতটাতে জুতা একটা, হ্যাঁ জুতাই তো আমার একদম কমন ব্যাপার, জুতা একটা এরকম হবে। এটা কেন হয় আমিও জানি না, আমি কি জুতা সবাই হাঁটছে ওই একই ধরনের স্যান্ডেল পরে, একটা পায়ে জুতা হবে, এটা ডান পা, রাইট। আমার পা একবার মচকেও গেছে, আমার লাঠি নিয়ে হাঁটা লাগছে এরকমও, মানে হাঁটতে হাঁটতে এরকম মচকে গেছে। তো এগুলো আসলে একেবারে ওতপ্রোতভাবে জড়িত জীবনের সাথে, যার জন্য একদম সত্যি কথা। আবার আরেকটা ব্যাপার আছে, যেহেতু আপনি রান্না বান্না নিয়ে অনেক মানে আগে অনেক রান্না বান্না করেছেন, এরকম ছিল, এখনো করেন, এরকম কি কখনো হয়েছে যে ওই যে দুধ যখন গরম দেয়া হয়, ধরেন দুধের দিকে তাকিয়ে আছেন, এমন করে তাকিয়ে আছেন, ওটা কিন্তু উঠবে না, যেই এক সেকেন্ড সরা যাবে ঠিক তখনই উঠলিয়ে, যেই আপনি চোখটা এরকম সরাবেন, কিন্তু জায়গায় আছে না, চোখটা জাস্ট সরিয়েছেন, দেখবেন যে দুধ একদম চারিদিকে ছাড়বে। আমার প্রশ্ন হচ্ছে, এরকম কি কখনো হয়েছে যে জাস্ট এক সেকেন্ডের ব্যবধানে আপনি চুলাটা নিভিয়ে দিতে পারছেন? হামেশা মানে এগুলো হচ্ছেই, এবং চুলা কখন নিভাই, মানে পড়ে যাওয়ার অর্ধেক পড়ে যাওয়ার পরে চুলা মানে সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে আমার সবচেয়ে খারাপ যেটা হয় সেটা হচ্ছে ভাত রান্না করতে গেলে পূর্বেই আমি যে চুলায় ভাত দিয়েছি, এটা আমি সবসময় কেন যেন ভুলে যাই। 10 মিনিট, ভয়ঙ্কর 10 মিনিট। এটা কিন্তু আমাদের পাশের বাসার ভাবির হয়, আচ্ছা, প্রতিটা দিন ভাত পুড়ে ফেলে আর ঘানটা আসে। মানে আমি 10 মিনিট যখন দুপুরবেলায় রান্না করি, তখন তো কাছে দাঁড়িয়ে থেকে রান্না করি, তখন কিন্তু রাতে বা আমি ভাতটা চুলায় দিয়ে রুমে গেছি, আমি ভুলে গেছি যে ওখানে আসলে কিছু ছিল, ওই মোবাইলে নিশ্চয়ই মোবাইল, তারপরে মানে এমন মানে পুড়ে যায়, ওটা মুখে দেওয়া যায় না। তো মাঝে মাঝে দেখা যায় অনেক সময় আর এমন সময় আসছে যে তখন ভাতটা খেতেই হবে, তখন ওই ভাতটাকে আমি ডিম ফ্রাইড রাইস করে ফেলি, গন্ধ আসে না, মানে
তখন মানে সুন্দর একটু ক্যাপসিকাম এটা সেটা দিলাম, আর বেশি করে ঘি দিলে তখন বাহ। ডিম বেশি করে দিলে একটা ফ্রাইড রাইস হয়ে যায়, তখন কেউ বুঝতেও পারে না। যাক, এটা সবার জন্য একটা টিপস। ভালো একটা হ্যাঁ। tips। সো ভাগ্য তখনও আপনার হ্যাঁ, সাথেই আমার- থাকে, তাই না? মানে আমি ভাতটা আমাকে ফেলতে হয় নাই, মানে আমি ওটাকে কিছু একটা মানে এটা কিন্তু অনেক বড় একটা ট্যালেন্ট। হ্যাঁ, ওটাই বলছি। কাউকে বুঝতেও দেয়া গেল না এবং এই ভাতটা জিনিসটা। ফেলতেও হলো না। একেবারে ভাগ্য পুরোপুরি ভীষণ তখন আপনার হ্যাঁ, সাথেই ভাগ্যটা থাকে। আসলে তখন আপনার কাছে আমার একটু সাথেই আসি, এই যে থাকে। বলছিলাম যে সিলি ব্যাপারগুলো আর কি, মনে করেন ট্রেনের ব্যাপারে আসি, হয়তো আর ট্রেনটা ছাড়া আর 2 মিনিট বাকি বা বাস ছাড়া 2 থেকে 5 মিনিট বাকি, ওই যে দৌড়াই দৌড়াই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো করে মানে যাওয়া, এবং পরে দিয়ে আপনি হয়তো ট্রেন বা বাস যেটাই হোক পেয়ে গেছেন, এরকম সিচুয়েশন কখনো এসেছে? ভাগ্যক্রমে আপনার জন্য আসলে ছিল? এরকম আমার প্রতিদিনই হচ্ছে মজার ব্যাপার। আমি যখন মানে আমার ডিউটিটা শেষ করে আমি ফিরবো, আমি তো মেট্রো করে বাসায় ফিরি, তো মেট্রোতে আমি সিঁড়িতে ওঠার সময় আমি আগে স্ক্রিনে দেখি যে কত মিনিট আছে এবং আমি কত বেগে আমি দৌড়াবো, সেরকম আগে থেকে প্ল্যানিং করে যাই। তো দেখা যাচ্ছে দৌড়ে একদম ঢুকেছে এবং সাথে সাথে মেট্রোর দরজাটা বন্ধ হয়, এবং আমি তখন থ্যাংক গড, যাক আমি উঠতে হ্যাঁ, পারলাম, এটা এবং কিন্তু ভীষণ আমিও ভালো করি। লাগে যে যাক আমি 10টা মিনিট টাইম বাঁচাতে পারলাম, না হলে তো আবার 10 মিনিট অপেক্ষা করে দাঁড়িয়ে Exactly, থাকতাম। এটা একটা exactly. মানে কেমন একটা ব্যাপার, হ্যাঁ। মানে তখন অনেক লাকি মনে হয় নিজেকে, যাক আমি 10 মিনিট আগে হলে পৌঁছাতে পারবো। এগুলো ভালো কিন্তু লাগে আমার কিন্তু। মজাও লাগে যখন জি। মানে মনে হয় কি একটা বড় অ্যাচিভমেন্ট, তাই একদম না? একেবারে তখন ওইটাই সবচেয়ে বড় ব্যাপার। একদম। আমাদের দুজন বন্ধু আমাদেরকে জয়েন করে ফেলেছেন অনেক অনেক দিন পর। নাজিয়া আপু, কেমন আছেন আপনি? গুড মর্নিং। গুড মর্নিং। আমরা যেভাবে অনেকদিন পর তোমার গুড সাথে মর্নিং দেখা হলো। বলি, কেউ যদি নতুন কেউ যদি দেখে বলে কি ব্যাপার গুড মর্নিং কেন বলছে, হ্যাঁ যদি নতুন কেউ দেখে আর কি, জানে তো না আপনি কই থাকেন। So, আপনার জন্য তো মর্নিং। যাই হোক, কেমন আছেন আপনি বলেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি এখন। ভালো, অনেকদিন পর তোমাকে দেখলাম, হ্যাঁ। আর সবাইকে দেখলাম, আর জুমে নাহিদা আপাকে দেখলাম, ভালো লাগছে। আর স্টুডিওটাকেও দেখে খুব ভালো লাগছে। ফর সাম রিজন এখন প্রতিদিন সকালবেলাটা মনে হচ্ছে কি যেন তারা নাই, হ্যাঁ কি যেন নাই, কি যেন নাই, মেসেজটা নাই সকালবেলা। হ্যাঁ, তো এটা আমার জন্য বেশ একটা মনে হয় চেঞ্জ অফ লাইফ, পার্ট অফ লাইফ, যে নেক্সাস নাই সকালবেলা। যদি অসুবিধা কখনো নাই, আবার শুক্র শনিবার প্রতিদিন হয়, আছি। would have been good. হ্যাঁ, শুক্র শনিবার অ্যাটলিস্ট আছো। হ্যাঁ। তো এই জন্যই জয়েন করা। আর সবার কথা শুনছিলাম, তাদের ভাগ্যক্রমে এই লাইফ জার্নি ভালো লাগছিল। আর আপা যে বললেন যে মেট্রো ধরাটা সবসময়, আমিও তো অফিসে যাই মেট্রোতে, তো ঠিক যখন দেখি 2 মিনিট, উফ, আর 2 মিনিটে পেয়ে গেলাম। আর যখন দেখলাম যে আমার মুখের সামনে, আমি এসকেলেটরে দাঁড়ানো, আর মুখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। ইস, দ্যাট হ্যাপেন্স কলিজাই অলসো। লাগে, কলিজাই। হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না নাদিয়া? আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। বললাম কলিজাই লাগে, কলিজাই মানে খুব হ্যাঁ, কষ্ট। কলিজায় লাগে। কিছুই না, কিন্তু আর 5 মিনিট দাঁড়ালেই কিন্তু আরেকটা আসছে, কিন্তু মনে হয় যে কেন কেন আমার মুখের সামনে দরজাটা বন্ধ হবে, এটা কাজ করে। আদার দ্যান করলাম কোনো জায়গায় সময় ওয়েস্ট করলাম, যার জন্য সেটাই, আমি হ্যাঁ। পৌঁছাতে পারলাম না, এরকম একটা ফিলিংস আসে। আর এরকম হচ্ছে একটা feelings। এটা অনেক সময় হয়, আমার সাথে একবার বড় করে হয়েছিল ফ্লাইটে, মানে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, সো আর মাত্র মানে বোর্ডিং পাস দেওয়ার আর মাত্র হচ্ছে 10 মিনিট কি 15 মিনিট এরকম একটা বিষয়। আচ্ছা, এত দৌড়ায় ঢুকলাম, ঢুকার পরে শুনলাম 1 ঘন্টা লেট, মানে ফ্লাইট ডিলে করেছে 1 ঘন্টা। এক্স্যাক্টলি, এটাও হয়, এটাও আমার সাথে এটা হয়েছে। বেশি খারাপ। এয়ারপোর্টে দৌড়ে দৌড়ে গেছি, একদম ফ্লাইট একদম টাইমলি গেছি, আজকে একদম সবকিছু টাইমলি হবে, কিন্তু দেখা গেল আমি 3 ঘন্টা কি 6-7 ঘন্টা বসে রইলাম ওয়েদারের কারণে, টেক অফ করতে পারছি না। Exactly. এখানে ওয়েদার ভালো, কিন্তু ওখানে weather খারাপ। ওয়েদার ভালো না। হ্যাঁ, এটা হলো। তবে খুব মিরাকলি একটা ঘটনা হলো, আমি একটা জায়গায় ইন্টারন্যাশনালি বেড়াতে গেছিলাম, সবাই যায় ওখানে, ওই যে শনসেলিসেতে, প্যারিসে, ওখানে ডিনার করে বেরোচ্ছি। আমার কিন্তু কখনো ভুল হয় না যে আমি কিছু মানে রেখে চলে আসব, এটা আমার কখনো ভুল হয় না, আমি খুব কশাস।
এবং ক্রস বডি পার্সও নিয়ে গেছি যেন ভুল না হয়, হ্যাঁ, কিছু ভুলে না যায়। একদম আমি ওটা ভুলে একদম আমি পাশে রেখেছি যে খুলে ওটা ভুলে চলে এসেছি, এবং ওটার ভিতর কিন্তু আমার সবকিছু, আমার পাসপোর্ট, আমার ডকুমেন্টেশন, আমার সেলফোন, এভরিথিং, এবং আমারটারও এবং আবার আরেকজনেরটাও, মানে দুজনেরটাও ওখানে। আমি বেরোয় এসছি, পেমেন্ট করে বেরোয় এসছি, যে সার্ভার ছিল he just noticed it and he ran after me like this is yours. তখন আমার মনে হলো যে ও মাই গড, মানে এরকম ভুল তো আমার কখনো হয় না, কিন্তু হতে পারে। এটা যে আমি ক্রসবডি খুলে ওখানে রাখলাম কখন মনের ভুলে, তো এইগুলো জিনিস আমার তখন থেকে আমি খুব আরো বেশি সচেতন হলাম যে না, আমি এটা এসব জায়গায় এসব করা যাবে না। একদম একদম। খুব ভালো লাগলো নাজিয়া আপু, এতদিন পরে এসেছেন, আপনাকে দেখে আসলেই খুব ভালো লাগলো। আমরা নেলি আপা, মিষ্টি আপার সাথে কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা যদিও একেবারে শেষের দিকে, শেষ পার্টটায়, সো অনেকেই জয়েন করে ফেলেছেন। সবাইকে আমি বারবার বলি যে তাড়াতাড়ি জয়েন করবেন, তাড়াতাড়ি জয়েন করবেন, কিন্তু দেরি করে জয়েন করে সবাই। সো সবার সাথে কথা হবে, আগে একটু স্টুডিওতে চলে যাই। আচ্ছা, আমরা কথায় কথায় বলি না ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, তাই না? সো এরকম অনেক সময় হয় না, আপনি কারো ভাগ্য নিয়ে নিয়েছেন বা আপনার ভাগ্য কেউ নিয়ে নিয়েছে, তাই না? সো আমাদের ওখানে ছোটবেলায় দেখা যেত যে পাড়ার ফুটবল টিম থাকে না, হ্যাঁ, সো ওরকম একবার মানে খেলা হচ্ছিল, খেলাটা প্রায় 10 দিন ধরে চলছে, বিভিন্ন দল এই সেই। তো খেলা শুরু হওয়ার আগে লটারি হতো, হ্যাঁ। এখন আমি যদি দিই যে এই দল 2 গোল দিবে, ওই দল 3 গোল দিবে, বা এরকম করে আমরা ইয়ে করে একটা বক্সে ফেলতাম। তখন হচ্ছে কার ভাগ্যে কি আসে, সে জিতে গেছে, যেই টাকাগুলা আসতো সব প্রথম যে হয়েছে সে পাবে আর কি। সো এরকম অনেকবার হয়েছে, কিন্তু আমি শুধু একবার পেলাম। আমি প্রতিটা দিন খেলতাম কিন্তু একবার পেলাম, হ্যাঁ। ভাগ্য, লটারি ভাগ্য আমার খুব বাজে, খুব বাজে, আমারও খুবই বাজে। সো এরকম একটু সিচুয়েশন থাকলে বলেন যে এই যে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সিচুয়েশন কার সাথে হয়েছে? আপু শুরু করুন। আমার সাথে তো আপনি বলছিলেন যে ইয়েতে যে আমি আরেকজনের ভাগ্য নিয়ে নিয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিল আমার ফ্রেন্ড, দুজনের খুবই কষ্ট ছিল। তারপর ও অনেক পরে অনেক কাজ করেছে, ও বড় মিডিয়াতেই ছিল, আমি তো চলে আসছি। আচ্ছা, তো এরকম তো হয়েছে। আবার যখন আমি ভর্তি পরীক্ষা দিই আমাদের খুলনার নামকরা স্কুল কর্নেশন, আচ্ছা, তো ওখানে অনেক মানে আপনার প্রিন্সিপাল মানে ভর্তি পরীক্ষা হওয়ার পরের দিন উনি চলে যান, উনি অফিসে থাকেনই না, এত কলস আসে, এত প্রেসার দিতে হয়, অমুক গুন্ডার পরিচিত অমুক ব্যবসায়ী ফোন করছেন, এরকম। তো হয়েছে কি আমি অ্যালাউ হয়েছি, উনি আমি যেরকম ফেমাস কিছু না বা কেউ কখনো ইয়ে করে না, উনি আমাকে বাদ দিয়ে একটা কেটে আমার নামটা আরেকটা মেয়েকে নিয়ে নিয়েছিল। এটা আমার মনে আছে। আর আমার মা কিছুটা আমার মতোই, যে নাছর বান্দা, সে তো জানে যে আমি অ্যালাউ হয়ে গিয়েছি। যখন লিস্টে সে নাম পাচ্ছে না, সে সেই সকাল 6টার সময় না 5টার সময় স্কুলে চলে গেছে আমার চাচাকে নিয়ে। প্রিন্সিপাল যখন বের হয়ে যাচ্ছে তখন উনি বলেছেন আমার আম্মা যে আমার মেয়ে তো অ্যালাউ হয়েছে, আমরা দেখলাম নাম, এখন আমি শুনলাম যে ওয়েটিং লিস্টেও নেই, এটা কি ব্যাপার? তখন উনি বললো আপনি এখন কোথা থেকে কিভাবে, আপনি জানলেন কিভাবে আমি বের হবো? আমি খোঁজ নিয়েছিলাম। সেই ওই সময় আমার মাকে নিয়ে আমার নাম সে ওইটাকে ইয়ে করে, যেটা দুঃখ লেগেছিল আমার মার, যে সে দেখলো যে আরেকটা বাচ্চার নাম কেটে ওই যে বাচ্চাটাকে আমার পরিবর্তে নেওয়া হয়েছিল ওই বাচ্চাটাকেও রাখলো, আমাকেও রাখলো, আরেকটা মেয়ের নামটা কেটে দিল। এটা আমার মানে ছিনিমিনি খেলা যদিও মানে একটা মজার বিষয় ছিল, কিন্তু এটা আমার মাঝে মাঝে মনে হয় যে এটা ঠিক না এই জিনিসগুলো আসলে। যে ওই সময় থেকে ওই ব্যাপারটা আমার মার এবং আমার নিজেরও যখন শুনেছিলাম আমি খুবই খারাপ লাগতো যে আরেকজনের ভাগ্যটা নিয়ে, বা এটা না আরেকজনের ভাগ্য আপনি নেন নেই, হ্যাঁ, কিন্তু মানে গিল্ট লাগতো যে আমি গেলাম পরে আবার আমার সামনে তো আরেকজনকে নেওয়া হলো। একদম একদম। আপু আপনার সাথে আমার আঞ্জুমাপুর কথা শুনে আমার একটা কথা মনে হলো, যেটা হলো আমি ঢাকা ওয়াসাতে পরীক্ষা দিয়েছিলাম। নর্মালি আমার হাজবেন্ড চাইতো বা আমিও চাইতাম যদি গভর্নমেন্ট জব হয় তখন করব, না হলে করব না। তো আমি রিটেনে 3rd হয়েছি। বাহ। আর পরে যখন ভাইবাতে আসবে তখন মেয়ে আমি একটাই ছিলাম, আর মেয়েদের তখন 15% কোটা ছিল। আচ্ছা। তো আমি ভাইবাও দিয়েছি। ওই মোমেন্টে মানে আমার তো চাকরি হবেই,
ওই মোমেন্টে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, মানে এই যে আমার এখনো আমার ওটা আফসোস। আরে মানে ভাগ্যটা একেবারেই সাথে দিল না, না মানে সবসময় কিন্তু পারা যায় না। ইভেন আমি আরো কাছাকাছি গেছি, মানে আরেকটা ইসে ওইরকম আমি ভালো রেজাল্ট করেছিলাম, ওখানেও তো অতটা ভাইভাতে ওইভাবে ভালো করতে পারি নাই, কিন্তু এখানে আমার যেটা বললাম হ্যাঁ ভাগ্য, আর কোথায় কখন কি করব আসলে এটা প্ল্যান একদম সবকিছু কিন্তু ভাগ্যে। ভাগ্যটা মানে ভাগ্যটা অনেক বড় মানুষের লাইফে। আপু আপনার কাছ থেকে একটু ছোট করে শুনি, অনেকেই আছে তো। আমি ছোটবেলায় মূলত খেলাধুলায় বেশ পারদর্শী ছিলাম। আমি সবসময় দৌড় প্রতিযোগিতায় প্রথম হতাম। হ্যাঁ, তো আমার সাথে একজন ছিল, সে মেয়েটা ভীষণ হিংসা করতো আমাকে, কেন আমি মানে কাছাকাছি গিয়েও আমি পারি না। তো ক্লাস 10-এ গিয়ে আমার মনে হলো যে আচ্ছা ওকে একবার জিতাই দেওয়া উচিত। এটা আসলে ভাগ্য নিয়ে না, এটা আমি মনে করি যে আমি ওকে সুযোগ করে দিলাম, যে ওর একটা মানে স্বপ্ন পূরণ থাকে না, যে ও একবার আমাকে হারাবে। হ্যাঁ, ওর খুব ইচ্ছা ছিল। তো পরে আমি ইচ্ছা করে আমি মূলত 1 সেকেন্ড দেরিতে গেলাম, ও আমার আগে পৌঁছে গেল। তখন ও এসে আমাকে বলছে, দেখেছো আমি কিন্তু বলেছিলাম আমি একদিন হলেও তোমাকে হারাবো। ভালো করে লাভ নাই। আমি মনে মনে ভাবলাম যে ভাগ্য তো আসলে তোমার সহায় ছিল, কারণ আমি ইচ্ছা করে তোমাকে সুযোগটা দিয়েছি। তারপরেও ভালো, সে কখনো বলতে পারবে। আচ্ছা, নেলি আপার কাছে যাই। নেলি আপা বলেন, ভাগ্য কোন সময় আপনার সহায় ছিল? হ্যাঁ, আরেকবার শুনি আপু। ভাগ্য কোন সময় আপনার সহায় ছিল? ছোট্ট করে একটা ঘটনা বলেন। আসলে ভাগ্যটা খুব একটা যে মানে সহায় হয় সবসময় তা না, তবে ভাগ্যটা আসলে নির্ভর করি। সহায় ছিল অনেক ক্ষেত্রে, দেখছি আসলে ভাগ্যটা অনেক সাহায্য করেছে। বাহ বাহ। তো এখন মনে হয় ভাগ্য এবং পাশাপাশি নিজের কষ্ট, নিজের একাগ্রতা, ওটা থাকলেই বোধহয় ভাগ্যটা আমাদেরকে সবসময় সাহায্য করে। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। ধন্যবাদ। মিষ্টি আপা বলেন, সময় শেষের দিকে তো এই জন্য তাড়াতাড়ি শুনতে যাচ্ছি, বলেন। জি ধন্যবাদ আপু। অনেকদিন পর আপনাকে দেখলাম, এটা আগে বলি যে অনেকদিন পর আপনাকে দেখেছি, একেবারে গোলাপি যেরকম মানুষ আর রং সবকিছু মিলে সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ, আর তার ভাগ্য সবসময় সহায় হয়েছে, কিন্তু একটু পরে। সব কাজই আমার হয়, দেখা যায় সাকসেসফুলি হয়ে যায়, কিন্তু একটু সময় লেগে যায়। হয়তো আমি যখন যেটা চাচ্ছি একটু ধৈর্য ধরতে হয়, হবে না তা না, আমি বিশ্বাস নিয়ে বসে থাকি, ওই ধৈর্যটা লাগে, ধৈর্যটা লাগে। ধন্যবাদ, ধন্যবাদ আপা। মমি আপা। ধন্যবাদ আপু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তারপর আপু কেমন আছো? হ্যাঁ ভালো। বলেন, ভাগ্য আপনার সহায় হয় নাকি মিষ্টি আপার মতো একটু দেরিতে হয়? ভাগ্য জিনিসটা আসলে আপু কি বলবো, এটা সহায় হয়, আবার ধরো যে আমরা যদি আমি আজান দিচ্ছে আপু, শোনা যাচ্ছে না, তারপরেও বলি। হ্যাঁ বলে ফেলেন তাড়াতাড়ি, সময় নাই তো। আচ্ছা, যে আমি যখন কোনো জায়গায় ধরো খেলতে যাই বা করি, কোনো পিকনিকে গেলে পারে দেখা যায় ভাগ্য সহায় হয়, যদি নাও পাই মানে কষ্ট করে হলেও জেতার একটা সম্ভাবনা থাকে। ওকে, থ্যাংক ইউ আপা। রীতা আপা। শুভ সন্ধ্যা আপা। একটু অন্য প্রসঙ্গে বলি, টিভিতে দেখিয়েছিলে আইড় মাছ রান্না, এই ভাত না ভেজে। প্রথমে ভেবেছিলাম কেমন লাগবে, রান্না করে দেখেছি ভালোই লেগেছে, না ভেজে রান্না। কখনো না ভেজে এত বড় মাছ রান্না করে খাওয়া হয় না। যাই হোক, ধন্যবাদ ভালো একটা রেসিপি শেখানোর জন্য। আর ভাগ্যটা আসলে একটু অনেক চেষ্টা, মানসিক শারীরিক কষ্ট দেওয়ার পরে সাকসেস পাই, চট করে পাই না, খুব সহজেই পাই না। এই তারপর ঈশ্বরের প্রতি ভরসা রাখি, চেষ্টা করে যাই যে কিছু তো হবে, এই আর কি। বাহ বাহ, চমৎকার চমৎকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জয়েন করার জন্য, খুব ভালো লেগেছে আজকে। নাজিয়া আপুকে পেয়ে আরো ভালো লেগেছে। সো দেখা হবে আবারও কোনো না কোনো সময়। খুব ভালো লাগলো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনি ছোট্ট করে একটা গান গাইবেন বলেছিলেন। জি শিওর। হ্যাঁ, ছোট্ট করে গেয়ে ফেলেন। পলির কথা শুনে বকুল হাসে, কই তাহার কথা, তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো, তুমি আমার কাছে কভু আসো না তো। পলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক
যেমন করে মেঘ যায় যে সরে আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় যে সরে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না বাহ তো। বাহ, চমৎকার চমৎকার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমাদের সাথে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। সবাইকে আমন্ত্রণ আমাদের আড্ডায়, মানে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আমাদের সাথে আড্ডায় মেতে উঠবেন। সো আমি চলে এসেছি আড্ডা দেওয়ার জন্য। আজকের টপিকটা আগে জানিয়ে দিচ্ছি, তারপরে পরিচয় করে দিচ্ছি কারা আছে আজকে আড্ডা দেওয়ার জন্য। আজকের টপিকটা হলো ভাগ্য আপনার পাশে ছিল। সো এইটা আমরা প্রায় সময় ফেস করি যে আল্লাহ ভাগ্যের জোরে কিন্তু আমি বেঁচে গেছি, বা আমাকে লাক ফেভার করে নাই, এরকম কথা আমরা প্রায় সময়ই বলে ফেলি ছোটো খাটো বড় সড়ো অনেক কিছুতে। সো আজকেই হবে এইসব নিয়ে গল্প। তাড়াতাড়ি জয়েন করে ফেলুন জুমে। পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কোন তিনজন বন্ধু আছেন। আমাদের সাথে আছেন ডাক্তার তামান্না মিলন, মেডিকেল অফিসার, উত্তরা আধুনিক হাসপাতাল। তার পাশেই আছেন নার্গিস রিনা, স্বত্বাধিকারী রিনাস ওয়ার্ড্রোব। একেবারে শেষের দিকে আছেন আনজুম হোসেন, থেরাপিউটিক সাপোর্ট অ্যাসোসিয়েট, মেন্টাল হেলথ। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছি। ভালো আপনি কেমন আছেন? আছেন? খুবই ভালো আছি, এবং তিনজনকে পেয়ে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে যেই ভাগ্য নিয়ে যে টপিক, আমি শিওর আসলে বলার অনেক কিছু থাকে, তাই না? তবে তার আগে, টপিকে যাওয়ার আগে আমি একটু একটু করে আপনাদের কাছ থেকে, আপনাদের মুখ থেকে আপনাদের ব্যাপারে একটু শুনতে চাই। প্রথমে চলে যাই আপু আপনার কাছে। এই যে ডাক্তার হয়ে ওঠার একটা তো কঠিন জার্নি আছে, এটা আমরা সবাই জানি। অনেক বেশি সময় দিতে হয়, অনেক বেশি পড়াশোনা করতে হয়। সো কত বছর ধরে আপনি এই সার্ভিসে আছেন, আগে এটা একটু শুনতে চাই। আমি ডক্টর তামান্না মিলন। আমি মেডিকেল অফিসার হিসেবে বর্তমানে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজে, এবং পাশাপাশি আমি একজন সনোলজিস্ট। আর আমি মূলত জার্নিটা শুরু করেছি 2017 সাল থেকে। আমার 2017 সাল থেকে আমার মেডিকেল লাইফটা শুরু হয়, এবং 2022 সাল থেকে আমি আমার কর্মজীবনের সূচনা করি। আচ্ছা, এখন মূলত আমি জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করছি, এবং পাশাপাশি পড়াশোনা করছি পোস্ট গ্রাজুয়েশনের জন্য। আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে একজন গাইনোকোলজিস্ট হবার। বাহ বাহ, চমৎকার। ছোটখাটো কোনো কাজে ফোন, মানে পরামর্শ লাগলে ওনাকে ফোন দিবেন আপনারা? অবশ্যই অবশ্যই। এর পাশাপাশি আর কি কোনো কিছুর সাথে? পাশাপাশি ছোটবেলা থেকে গান করা হয়। আচ্ছা, গানের সাথে সংযুক্ত আছি। যেহেতু আমার নিজের দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, তো আঞ্চলিক একটা টান থেকে আমি মূলত লালন, ফোক এই জাতীয় গানগুলো করতে বেশ পছন্দ তাই? করি। জি আচ্ছা, তার মানে আজকে আপনি আমাদেরকে গান শোনাবেন? জি অবশ্যই, চেষ্টা করব। কোনো সমস্যা নেই তো? না, sure. ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপু আপনার কাছে চলে আসি। আপনার সম্পর্কে একটু জানতে চাই, কখন থেকে আপনি বিজনেস করছেন, এবং তার আগে কি কোনো জব করতেন কিনা, এবং এখনো কি কোনো জব বিজনেস একসাথে করছেন কিনা, একটু বলেন শুনি। আমি নার্গিস রিনা। আমার আসলে ছোটবেলা থেকে টার্গেট ছিল যে, আমার মানুষ আসে না স্বপ্ন দেখে, আমার কেন যেন, আমি একটু হাইট বেশি ছিলাম, আমার ইচ্ছা হতো যে আমি ইউনিফর্ম জাতীয় মানে কোনো ডিফেন্সে জব করব। মানে ছোটবেলায় এটা আমি কল্পনা করতাম ওদের ইউনিফর্ম দেখে। তো তারপর দেখে আচ্ছা, মানে ভালো লাগতো, মানে ইউনিফর্ম গুলা মানে পরে মেয়েরা বিশেষ করে। তো ওটা আসলে কাউকে কখনো বলাও হয় নাই, বা ওই পথে হাঁটি নাই। তো পড়াশোনা শেষ করে নর্মালি বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেলে যেহেতু সিঙ্গেল ফ্যামিলি,
আচ্ছা। আমার বাচ্চা একটা, ওকে দেখার কেউ ছিল না, তো আমি কিছুই করতে পারি নাই মেইনলি। আর আমারও আসলে তখন চাকরি টাকরি করতে অতটা ইচ্ছা ছিল না, মানে এরকম ইচ্ছা ততটা ছিল না। তারপরে টার্গেট ছিল যে ফিউচারে আমার ছেলে, যেহেতু একটা ছেলে, বড় হলে আমি কিছু করব, মানে ওকে একটা জায়গায় যখন ওকে আমার দরকার হবে না, মানে একটা বাচ্চা আছে না, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি আমার বিজনেস শুরু করেছি। ও ওরে বাবা, মানে অনেক লম্বা সময় দিয়েছেন হ্যাঁ, আপনি লম্বা শুধু সময় আমি, বাচ্চার জন্য। হ্যাঁ, আমার প্ল্যানিং ছিল, ইভেন আমি অনলাইনে যেহেতু কাজ করব, আমার পেজও খুলে রেখেছিলাম আগে থেকে। ইভেন আমি করোনাকালীন সময়ে অনলাইনে আমি ফাস্ট ফুডের একটা ইয়েও করেছিলাম আর কি। আচ্ছা, মানে সব ধরনের রান্না মোটামুটি আমি এক্সপার্ট বলা যায়, যেটাকে মেয়েরা আসলে রান্না ছাড়া একজন মেয়ে পারবে না, এই বিষয়টা আমার কাছে অন্যরকম। না অনেকে শখ করেও রান্না করে, শখ করে। আর আমাদের মানে রান্না কেন যেন আমার কাছে খুব ভালো লাগে, আচ্ছা। মানে রান্না করতে সবসময় ভালো লাগে। আমি মানে অন্যের রান্না খেতেও এতটা স্বাচ্ছন্দ্য ফিল করি না, মানে আমার নিজের রান্নাটি নিজে সবসময় করি। তো এই কাজের মানে বিজনেসে নামার, তো তখন ওই খাবারের কাজগুলো মানে আমি যখন করলাম তখন অনেক কষ্ট হলো আমার, মানে কুলায় উঠতে পারি নাই, অনেক পরিশ্রম আর কি। হ্যাঁ, তারপর ওটা থেকে হ্যাঁ আমি পরে বিজনেসে আসলাম। আমি দেশি বিদেশি সবকিছু নিয়ে অনলাইন থেকে শুরু করি, এবং শুরুটা আমার খুবই ভালো ছিল। মানে আমি প্ল্যান করেছি, নেমেছি, পেজ খুলেছি, এবং দেখা যাচ্ছে আমি খুব ভালো, মানে যেটাকে আপনি বলছেন যে লাক ফেভার, অবশ্যই আমার লাক ফেভার করেছে। আমি খুব ভালোভাবে করেছি। পাশাপাশি আমি এই বিজনেস করতে করতে আমরা একটা অর্গানাইজিং নিজস্ব খুলেছি, যেটা আমরা অনেক উদ্যোক্তাদের নিয়ে ফেয়ার করে থাকি, মানে বিভিন্ন হল ভাড়া নিয়ে মানে ফেয়ার করে থাকি ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উদ্যোগের নাম হচ্ছে টপ এন্টারপ্রেনার। ওকে, এখানে আমরা সামনে সেপ্টেম্বরেও আমাদের একটা ফেয়ার আছে। চমৎকার। মানে আপনি এখন তো প্রথমে নিজের সন্তানকে সময় দিয়েছেন, অনেক লম্বা একটা সময়, তারপরে সব গুছিয়ে এসে নিজে সুন্দর একটা বিজনেস করছেন এবং অন্যদেরকেও হেল্প করছেন। এটা আসলেই খুবই সুন্দর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একটা ইউনিভার্সিটির সাথে যুক্ত আছি, এনপিআই ইউনিভার্সিটি। আমি ট্রাস্টি বোর্ডের একজন মেম্বার এখানে, এটা মানিকগঞ্জে আছে, বাহ, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই যে দেখেন আপনি কত কিছুর সাথে যুক্ত, মানে এত সময় বের করে সবকিছু হয়তো সুন্দরভাবেই করছেন আশা করি। হ্যাঁ, আশা করি আমি সুন্দরভাবে সবকিছু করছি, যেহেতু আমার এখন পিছু টান নেই, আমার ফোকাসিং আমার কাজের দিকেই, এবং আমি খুশি। বাহ, আরো শুনবো আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ আপু। আপনার কাছে চলে আসি। খুব কঠিন, আমি এটা কঠিন বলবো কেন, খুব কঠিন বিষয়ের সাথে আপনি আছেন, এই যে মেন্টাল হেলথ। জি, মেন্টাল হেলথকে আমাদের দেশে বা অনেক জায়গায় এখনো পর্যন্ত, মানে বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলোতে সবচেয়ে ইগনোরড একটা মানে কি বলবো টপিক। হ্যাঁ, আমাদের দেশে বেশি মনে করে কি, যদি কেউ বলে ডিপ্রেশনসে আছে, আচ্ছা ঠিক আছে একটু ঘুরে আসো, কিছু হবে না, বা আজ যাও বিরিয়ানি খেয়ে আসো, ডিপ্রেশন ঠিক হয়ে যাবে, একটু কেনাকাটা করে আসো, একটু কেনাকাটা। কিন্তু এই যে ডিপ্রেশনসের কারণে যে ভিতরে ভিতরেও একজন মানুষের অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে, এটা কিন্তু কেউ বুঝে না। সো আপনার এই জার্নির কথাটা আমি একটু শুনতে চাই। কত বছর থেকে এই কাজ করছেন? এটা একদমই শুরু আমার, এখন একদমই শুরু। কারণ আমি নিজে একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম। আমার বড় বাচ্চাটা অটিস্টিক বাচ্চা, অটিজম আছে ওর। অটিস্টিক আসলে বলে না, ওর অটিজম আছে বলে সবাই, আমি বলি স্পেশাল চাইল্ড। হ্যাঁ, স্পেশাল নিড বলি, বোঝানোর জন্য আর কি বলতে হয় অনেক সময়। প্রতিবন্ধিত সবসময় শুনতে হয়, অথচ সবকিছু কিন্তু প্রতিবন্ধী না। প্রতিবন্ধীরও আবার আরেকটা ডেফিনেশন আছে, কিন্তু টাইপ আছে, কিন্তু আমি অটিজম কিন্তু প্রতিবন্ধী ঠিক সরাসরি না, কিন্তু ওই যে মানুষের একটা অভ্যেস আমাদের এই রিজিয়নে যারা আছেন। তো যেটা বলছিলাম যে আমার বাচ্চার জন্য আমি নিজে একটা ডিপ্রেশনের মধ্যে অনেকটা সময় পার করেছি। ওখান থেকে বের হবার সময় আমি মানে খুব হাস্যকর কিংবা অবাক ব্যাপার যে তেমন কাউকেই পাশে পাইনি, কারণ বলতেই পারতাম না কারো কাছে। নিজের মা বলেন, বাবা বলেন, মানে মনে হতো কি সবাই হাসবে, কি ভাববে। আমি শেষে আমার হাজবেন্ডকে একবার বললাম যে আমার মনে হয় কি যে আমি একটা বিষণ্ণ হয়ে আমি কোনো রকম মানে কোনো কিছু জোর পাচ্ছি না, ওর সাথে যে আমি কি করব, কি করতে হবে, নিজেকে ঠিক রাখবো নাকি বাচ্চাকে দেখবো। তখন ও একটু সাপোর্ট করেছিল, ও আমাকে, স্বাভাবিক, বাচ্চাটা তো আমাদের দুজনেরই, ও একই একটা সিচুয়েশনের মধ্যে, আমরা যখন নতুন বাবা মা একই সিচুয়েশনে ছিলাম। তো ওখান থেকে বের হবার সময় আমার যে স্ট্রাগল গিয়েছে বা যে কষ্টটা হয়েছে, আমার তখন থেকেই টার্গেট ছিল যে আমি আমার জায়গা থেকে আমি মানুষকে
ইনোভেট করব। যখন একটা মানুষ জানবে যে আমি এরকম সিচুয়েশনে ছিলাম, আমি এভাবে এখন দাঁড়িয়েছি, সেই আমাকে দেখেই তো অনেকটা নিজেকে অনেকটা ভালো মনে করবে যে না আমি তো ভালো আছি, আমার বাচ্চার এরকম কিছু নাই। আমার যতটুকু মনের কষ্ট সেটা কিন্তু মানে মেন্টাল হেলথ বলতে যেটা আপনি বুঝেন যে আপনাকে যেন আমি আমার কষ্টটা উগরে দিতে পারি, একবারও যেন আমার মনে হয় না যে আমি কাকে বলছি, উনি আবার যদি কিছু মনে করেন। না, আপনি হয়তো আমাকে সলিউশন দিবেন না, কিন্তু শোনার লোকেরই কিন্তু অনেক অভাব। একদম একদম। তো এখান থেকেই আসলে এই কাজটা, আমার ছেলের তো এখন 17 বছর বয়স, আমার অনেক সময় লেগেছে, কিন্তু ফাইনালি আমি কোর্স করেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তারপরে আলাদা করে আবার একটা থেরাপিউটিক, যেটা থেরাপিউটিক বলে, মানে আমি থেরাপি দিতে পারবো, আমি কোনো মেডিকেশনের মধ্যে যেতে পারবো না। যদি মনে করি যে খুবই সমস্যা, সাইকিয়াট্রিক কোনো ব্যাপার, তখন আমি সাজেস্ট করব যে আপনি তাহলে একজন এরকম ডক্টরকে দেখান। তো মূল বিষয়টা আর কি এরকম আর কি। বাহ, আপনি একটু আগে বলছিলেন এই যে সোনার লোকের অভাব, এটা কিন্তু আমরা পদে পদে ফিল করি। আপনার অনেক বন্ধু, আবার যখন আপনি কাউকে বিশ্বাস করে বলবেন, এই যে সে আবার অন্য কাউকে বলে কথাটাকে রং চড়িয়ে একদম আপনার ক্লোজ একটা আত্মীয়, সেও কিন্তু সো এই যে এই ব্যাপারগুলোর জন্য কিন্তু মানুষ একজন আরেকজনকে বলতে পারে না। এই জন্য সম্পূর্ণ অপরিচিত একজন মানুষকে বলে। আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলবো না, আমার বোনকে আমি সাজেস্ট করবো আরেকজন, আমার মতোই আরেকজন কাউকে। কারণ হতে পারে ও আমার সাথে অতটা সহজ হতে পারবে না, বলতে পারবে না, কি ভাববে আমাকে, এই কি ভাববে করতে করতে আমাদের অর্ধেক জীবন পার হয়ে যায়। অন্য কি মানে অন্য মানুষ আমাকে কি ভাবছে। তো এই সমস্যাগুলো থেকে আমার মনে হয়েছে যে আমার এরকম একটা কিছু, আর আমি মানুষকে অনেক সুন্দর করে বোঝাতে পারি ছোট থেকে, তো আমার মনে হলো এটাকে আমি কাজে লাগাই, আমি নিজেও ঠিক থাকলাম, আরেকটা মানুষ আমার থেকে। এমনকি আজকাল দেখেন একটা টিনেজার, সেও কিন্তু চরম ডিপ্রেশনে পড়ে, মানে খুব, আমরা তো ওই বয়সে কিন্তু আমাদের ওটা হতো না, হয়তো বা যৌথ ফ্যামিলি, হয়তো বা খেলার জন্য একটা মাঠ আছে, সময় পেতাম, আমরা গল্পের বই পড়ছি, এক্স্যাক্টলি, ইলেকট্রিসিটি চলে গেল, সবাই মিলে খেলছি। বা এখনকার বাচ্চাদের প্রবলেমটা কি হচ্ছে, ওরা যে ডিভাইস পাচ্ছে না। এক্স্যাক্টলি, সো এরকম বাচ্চারাও কি আপনার কাছে আসে? বাচ্চাদেরটা আমি আপাতত দেখছি না, কারণ বাচ্চাদের টিনেজ যে বাচ্চাটা, আমার বাচ্চাটাও কিন্তু 17 বছর বয়স, তো ওদের বিষয়টা না অনেক ওয়াইড, মানে অনেক সময় দিতে হয়। তো আমি যখন আমার বাচ্চাকে দেখছি তখন হয় অনেক সময় আমার মেন্টালি আমি হয়তো বা অতটা প্রিপেয়ার না যে আমি ওই বাচ্চাটার ডিটেলটা বুঝতে পারবো। তো আমি আপাতত আমার মতো যারা আছেন, প্যারেন্টস বলতে পারেন, আমার বয়সী কেউ বা আপনার মতো যারা আছেন যে নতুন বিয়ে হয়েছে, কোনো কারণে ডিপ্রেস, আমি ওই জিনিসটা বেশি দেখছি, যেন আমার জন্য আবার একটা বাচ্চার সময়টা নষ্ট না হয়। হয়তো আমার কাছে আসলে আমি সাজেস্ট করব। আমি একজনকে চিনি, সে শুধু চাইল্ডের উপর, আবার কিছু আছেন টিনেজারের উপর, যেমন আমার 3টা বাচ্চা, একটা 9 বছর, একজন 12 আর একটা 17। তো ওদের স্কুলেও কিন্তু বড়টা স্পেশাল নিড বাচ্চা, ছেলে, আর বাকিটা মেয়ে। তো ওদেরও কিন্তু ডিফারেন্ট 12 বছরের বাচ্চাটা একরকম ভাবছে, 9 বছরেরটা আরেক রকম, আর আমার ছেলে তো নন ভার্বাল, ও তো বলতেও পারছে না, ওর ব্যাপারগুলো অনেক বেশি করে মানে বুঝে নিতে হয় আর কি। তো এই জায়গা থেকে অনেক ডিফিকাল্ট। তো আমি যদি ওরকম একটা টিপিক্যাল ইয়েটা করতে যাই, আমাকে আরো স্কিলড হতে হবে, আরো মানে মেন্টাল আমার জন্য অনেকখানি স্পেস থাকতে হবে, তখন গিয়ে আমি টিনেজারের ব্যাপারটা। আমরা আরো আড্ডা দিব একটা বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।